প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সাম্প্রতিক সময়ে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গত 1 জুলাই থেকে আমরা আমাদের যে স্বাভাবিক যে শ্রেণী কার্যক্রম বা আমাদের কোচিংয়ের যে ক্লাসগুলো ছিল সেগুলো আমরা করতে পারছি না। কিন্তু আমাদের পড়াশোনার ধারাবাহিকতা যদি আমরা ব্যাহত করি তখন আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ক্লাসগুলো আগের পড়াগুলোর সাথে এবং পরবর্তী সময়ে যখন আমরা শুরু করি তার একটা মিসম্যাচ হয়ে যায়। তো সেইটা যেহেতু না হয়, এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাদের ক্লাসগুলো অনলাইনে চালু রাখবো। তো আশা করি যদিও বিষয়টা নতুন, তোমাদের জন্য নতুন, আমার জন্যও নতুন, তবে আশা করি আমরা যদি একটু মনোযোগের সাথে খেয়াল করি তাহলে আমরা বিষয়টা একটু ওভারকাম করতে পারবো। আমার এই আজকের ক্লাসটা হবে চেঞ্জিং সেন্টেন্স সিম্পল টু কমপ্লেক্স এর উপরে। সিম্পল টু কমপ্লেক্সে একটা সেন্টেন্সকে সিম্পল থেকে কমপ্লেক্সে নেব। সেটা করার আগে আমাদেরকে যা জানতে হবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স কি এবং কমপ্লেক্স সেন্টেন্স কি। এই আলোচনা আমরা করেছি চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 4-এ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম একটা সাউন্ড থেকে একটা লেটার থেকে ওয়ার্ড থেকে ফ্রেজ থেকে ক্লজ এবং ক্লজ থেকে সেন্টেন্স। এই যে এই আলোচনাটা কিন্তু তোমার এই যে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার ক্ষেত্রে বা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড বা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার ক্ষেত্রে তোমাকে অনেক বেশি সহযোগিতা করবে। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব যে এই ক্লাসটা শুরু করার সাথে সাথেই তোমরা চ্যাপ্টার 4টা আবার একটু চোখ বুলিয়ে নেবে। তো শুরু করা যাক। প্রথমে বলছি যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, হোয়াট ইজ এ সিম্পল সেন্টেন্স। দেখো, সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা ইনডেফিনিট ক্লজ দিয়ে গঠিত, অনলি ওয়ান ইনডেফিনিট ক্লজ। এখন ইনডেফিনিট ক্লজ কি সেই আলোচনাটাও চ্যাপ্টার 4-এ ছিল। একটা ক্লজের বেসিক স্ট্রাকচার কি সেটা চ্যাপ্টার 1-এ ছিল। সেখানে আমরা বলেছি যে একটা ক্লজের 5টি উপাদান থাকে, সেগুলো হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল। তো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকা জরুরি, তবে ফাইনাইট ভার্ব থাকলেই সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয় না। মনে করো একটা ক্লজে যদি একটা পূর্ণাঙ্গ মনের ভাব আমি প্রকাশ করতে পারি তখন সেটা হয়ে যায় একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা সিম্পল সেন্টেন্স। এখন দেখো, একটা সিম্পল সেন্টেন্সে কখনো কিন্তু কোনো ডিপেন্ডেন্ট ক্লজ আসবে না, কোনো ধরনের ডিপেন্ডেন্ট ক্লজ আসবে না। অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা কি হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। সাবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা উজ্জ্ব থাকে। ভার্ব থাকবে অবভিয়াসলি, বা একটা ফাইনাইট ভার্ব থাকবে যেটা দিয়ে আমি টেন্স চিহ্নিত করতে পারবো, যে বলতে পারবো যে এই ক্লজটা অমুক টেন্সে বিলং করে, এবং সেই ভার্ব অনুযায়ী তার অবজেক্ট থাকতে পারে, তার কমপ্লিমেন্ট থাকতে পারে এবং প্রয়োজন অনুসারে অ্যাডভার্বিয়ালও থাকতে পারে। ওকে, এখন তাহলে আমরা দেখব কিভাবে একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্সে নিয়ে যাব। তা আমি তোমাদের এই আলোচনাটার ধারাবাহিকতাটা রক্ষা করার জন্য এবং একটা সুন্দরভাবে যাতে তোমরা মনে রাখতে পারো সেজন্য আমি টোটাল এই যে সিম্পল থেকে কমপ্লেক্সে নিয়ে যাওয়ার যে বিষয়টা, যে আলোচনাটা, সেটা আমি 4টা ভাগে ভাগ করেছি। কয়টি ভাগে? 4টি ভাগে। অ্যাকচুয়ালি একটা সিম্পল সেন্টেন্সকে ভালো করে খেয়াল করবে, একটা সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সিম্পল সেন্টেন্সের যে কোনো একটা উপাদানকে একটা ডিপেন্ডেন্ট ক্লজে রূপান্তর করতে হবে, যে কোনো প্রকারের। সেটা অ্যাডভার্ব ক্লজ হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারে অথবা নাউন ক্লজও হতে পারে।
কি বললাম, যদি সিম্পল সেন্টেন্সকে আমি কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে চাই তাহলে সিম্পল সেন্টেন্সের যে কোনো একটি উপাদানকে, যে কোনো একটা, সেটা অ্যাডভার্বিয়াল হোক, সেটা একটা অ্যাডজেক্টিভ হোক, অথবা সেটা একটা নাউন ফ্রেজ হোক, অথবা সেটা একটা নাউন হোক, হ্যাঁ, অথবা একটা নাউনের মডিফায়ার হোক, যে কোনো একটা উপাদানকে আমি যদি ডিপেন্ডেন্ট ক্লজে রূপান্তর করে লিখতে পারি তখন সেটা সিম্পল সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমি কি করেছি, এই থিমটাকে মাথায় রেখে আমি টোটাল সিম্পল টু কমপ্লেক্সের যে কনভার্সন সেটাকে আমি 4 ভাগে ভাগ করেছি। কয় ভাগে? 4 ভাগে। নাম্বার 1 হচ্ছে যে একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের প্রি এবং পোস্ট মডিফায়ার, যেগুলো আমরা চ্যাপ্টার 1-এ পড়েছিলাম। নাউন ফ্রেজের প্রি এবং পোস্ট মডিফায়ারগুলোকে যে কোনো প্রি এবং পোস্ট মডিফায়ার যদি থাকে সেই মডিফায়ারগুলোকে আমি যদি রিলেটিভ ক্লজে বা একটা অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তর করতে পারি তখন সেই সেন্টেন্সটা সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যাবে। কি বলেছি, যে নাউন ফ্রেজের যে মডিফায়ারগুলো আছে হেড নাউন ছাড়া, সেই মডিফায়ারগুলোকে কাজে লাগিয়ে যদি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আমি যুক্ত করতে পারি তখন সেই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো একটা অ্যাডভার্বকে অথবা অ্যাডভার্বিয়ালকে যদি আমি অ্যাডভার্ব ক্লজে রূপান্তর করতে পারি তখন সেটা সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, পয়েন্টগুলো প্রয়োজনে নোট করে নিতে পারো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো একটা নাউন ফ্রেজকে যদি আমি নাউন ক্লজে রূপান্তর করতে পারি তখন সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে প্রথম 1 নাম্বার ছিল নাউনের প্রি এবং পোস্ট মডিফায়ারকে কাজে লাগিয়ে যদি আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করতে পারি তখন সেন্টেন্সটা সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি আমি একটা অ্যাডভার্বিয়ালকে একটা অ্যাডভার্ব ক্লজে রূপান্তর করতে পারি তখন সেন্টেন্সটা সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো একটা নাউন ফ্রেজকে যদি আমি নাউন ক্লজে রূপান্তর করতে পারি তখন সেন্টেন্সটা সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যাবে। আর 4 নম্বরে কি থাকলো, স্বাভাবিকভাবেই এই 4টা নিয়মের বাইরেও কিছু ভিন্নধর্মী বা ব্যতিক্রমধর্মী কিছু সিম্পল টু কমপ্লেক্স কনভার্সন থাকে, সেগুলো আমরা 4 নম্বর সেকশনে আলোচনা করব। তাহলে সর্বপ্রথম আসো যে একটা যে পয়েন্ট 1-এর যে নাউন ফ্রেজের প্রি এবং পোস্ট মডিফায়ারগুলোকে কাজে লাগিয়ে আমি করছি একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছি। দেখো, আশা করি তোমরা বোর্ডের লেখা দেখতে পাচ্ছ। আমি বললাম সিম্পল টু কমপ্লেক্স। আমাদের পয়েন্ট 1 ছিল নাউন ফ্রেজ এর প্রি অথবা পোস্ট মডিফায়ারকে অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডজেক্টিভ ক্লজ এ রূপান্তর করার মাধ্যমে আমি তো দেখো
নাউন ফ্রেজের গঠন, নাউন ফ্রেজের প্রি মডিফায়ার কি, পোস্ট মডিফায়ার কি, সেই আলোচনাগুলো আমরা করেছিলাম কোথায়? চ্যাপ্টার 1-এ। তাহলে ডেফিনেটলি তোমাকে চ্যাপ্টার 1 একটু রিভাইজ করতে হবে এবং সেখান থেকেই কিন্তু তুমি টোটাল আইডিয়াটা পাবে। দেখো, নাউনের প্রি মডিফায়ারগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে ডিটারমিনার এজেক্টিভ এবং আরেকটা ছিল আদার এজেক্টিভ। আর পোস্ট মডিফায়ারগুলোকে আমরা পাঁচটা পোস্ট মডিফায়ার পেয়েছিলাম। তার মধ্যে মনে রাখার জন্য আমি বলেছিলাম যে TRAPP। হ্যাঁ, তাহলে টোটাল হিসাব করে দেখো যে টোটাল 14 ধরনের মডিফায়ার তুমি পাবে নাউনের আগে এবং পরে। তো এই 14 ধরনের মডিফায়ারের মধ্যে সবগুলোই হয় ফ্রেজ, না হয় একটা সিঙ্গেল ওয়ার্ড। একমাত্র একটা মডিফায়ার আছে যেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ বা যেটা রিলেটিভ ক্লজ আমি তোমাদেরকে বলেছিলাম। এখন পয়েন্টটা হলো ওই যে বাকি যে 13 ধরনের মডিফায়ার আছে, সেই 13 ধরনের মডিফায়ারকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে ফুসলে যদি আমরা অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তর করতে পারি, তখনই কিন্তু সিম্পল সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে যায়। আর এই নিয়মটা অনেক বেশি প্রযোজ্য, অনেক বেশি তোমাকে হেল্প করবে। কিভাবে বলি, যে নাউন ফ্রেজ তোমরা দেখেছ সেটা যেমন সাবজেক্ট গঠন করে, তেমনি লিঙ্কিং ভার্বের পরে নাউন কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে দেখেছি আমরা নাউন ফ্রেজ। প্রেপোজিশনের পরে প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে আমরা নাউন ফ্রেজের ব্যবহার দেখেছি। তো তুমি যেখানেই নাউন ফ্রেজ পাও না কেন, ইন হোয়াট এভার পজিশন দ্য নাউন ফ্রেজ ইজ, তার যদি যে কোনো একটা প্রি অথবা পোস্ট মডিফায়ারকে কাজে লাগিয়ে একটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ তুমি গঠন করতে পারো, তাহলে সেন্টেন্সটা কিন্তু সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যায়। এজন্য এই নিয়মটা অনেক বেশি ইফেক্টিভ এবং ইউ হ্যাভ টু মাস্টার ইট। এটা তোমাকে আয়ত্ত করতেই হবে। তাহলে আমি ধারাবাহিকভাবে একটা করে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি কাজটি করছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আসলে প্র্যাকটিসের বিষয় এবং খুব আহামরি কোনো কিছু না, খুব সহজেই তোমরা এটা পেরে যাবা যদি একটু বেসিক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে এবং যদি তোমরা একটু প্র্যাকটিস করো। এবং সেই সাথে সাথে আমি কিছু অ্যাক্টিভিটিস ডেফিনেটলি দিব, সেগুলো তুমি আমার সাথে শেয়ার করবে এবং আমি ফিডব্যাক দিব, তখন তোমরা অটোমেটিক্যালি সেগুলো ধরতে পারবে আশা করি। আচ্ছা, নাউনের যে প্রথমে আমি বলি যে নাউনের যে প্রি মডিফায়ার আছে সেখানে ডিটারমিনার অ্যাডজেক্টিভগুলো আমরা আপাতত বাদ রাখি, কারণ সেগুলো দিয়ে ক্লজ তৈরি করাটা একটু ডিফিকাল্ট। আমরা আদার অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করি। আদার অ্যাডজেক্টিভের মধ্যে প্রথমে যেটা ছিল যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ছিল, সেখানে নাউন অ্যাডজেক্টিভ ছিল, সেখানে জেনুইন অ্যাডজেক্টিভ ছিল এবং পার্টিসিপাল অ্যাডজেক্টিভ ছিল। আমি তার মধ্য থেকে সবগুলো দিয়েই সম্ভব। নাউন অ্যাডজেক্টিভ দিয়ে বিষয়টা একটু ডিফিকাল্ট বা ওরকম সচরাচর দেখা যায় না, আমি ওটা বাদ দিয়ে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে তোমার জেনুইন অ্যাডজেক্টিভ এবং যে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, সেগুলো দিয়ে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবে। দেখো, আমি একটা সিম্পল সেন্টেন্স লিখলাম যে মিস্টার রহমান is an honest man। আচ্ছা, এই সেন্টেন্সটাতে খেয়াল করো যে মিস্টার রহমান এটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব এবং অ্যান অনেস্ট ম্যান এটা হচ্ছে একটা নাউন কমপ্লিমেন্ট অফ মিস্টার রহমান, রাইট? এটা মিস্টার রহমান সম্পর্কে তথ্য দিচ্ছে। এটার গঠনগত আমরা কাজ করব এই জায়গাটা নিয়ে, মানে এই নাউন ফ্রেজটা নিয়ে। এটার যদি স্ট্রাকচার আমরা চিন্তা করে দেখি, এখানে অ্যান হচ্ছে একটা ডিটারমিনার অ্যাডজেক্টিভ এবং অনেস্ট হচ্ছে একটা জেনুইন অ্যাডজেক্টিভ
এবং ম্যান হচ্ছে তার হেড নাউন। ওকে, এই একটা নাউন ফ্রেজ আমরা পেলাম। এখন আমি যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই অনেস্ট নিয়ে। আমি সেন্টেন্সটাকে এভাবে লিখব, কমপ্লেক্সে মিস্টার রহমান is a man who is honest. খেয়াল করো, who is honest এটা হচ্ছে একটা রিলেটিভ ক্লজ। ওকে, এখানে who হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, is হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং honest হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমি যে তোমাদেরকে ক্লজের স্ট্রাকচার পড়িয়েছিলাম চ্যাপ্টার 4-এ, সেই ক্লজের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা ছিল তোমার 3 নম্বর স্ট্রাকচার অনুযায়ী একটা ক্লজের গঠন। এবং এখানে সাবজেক্ট হিসেবে যেহেতু রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়েছে, যেটা একটা ডিপেন্ডেন্ট মার্কার অলসো, তাহলে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটা একটা মূলত অ্যাডজেক্টিভ ক্লজ। এখন কি পেলাম যে মিস্টার রহমান ইজ এ ম্যান, এটা একটা ক্লজ হলো, আর হু ইজ অনেস্ট এটা আরেকটা ক্লজ হলো। এবং এই যে হু ইজ অনেস্টটা হচ্ছে এই ম্যানের পোস্ট মডিফায়ার। তোমাদেরকে আমি নাউনের পোস্ট মডিফায়ার হিসাবে রিলেটিভ ক্লজ পড়িয়েছিলাম, বা অ্যাডজেক্টিভ ক্লজ পড়িয়েছিলাম। এটা হচ্ছে ম্যানের পোস্ট মডিফায়ার। তাহলে আমি কি করলাম, আমি এখানে অনেস্ট যে প্রি মডিফায়ারটা ছিল সেটাকে কাজে লাগিয়ে আমি একটা ক্লজ বানালাম। ক্লজের সাবজেক্ট কাকে বানিয়েছি, একটা রিলেটিভ প্রোনাউন এনেছি। যেহেতু আমার কাছে কোনো ভার্ব নেই, তাহলে আমি একটা লিঙ্কিং ভার্ব এনেছি এবং লিঙ্কিং ভার্বের টেন্সটা আমি কোত্থেকে নির্ধারণ করেছি, আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা মিস্টার রহমান ইজ এ ম্যান, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট আছে সেজন্য আমি এখানে ইজ দিয়েছি। এটা যদি ওয়াজ হতো তাহলে আমিও এখানে ওয়াজ দিতাম। ওকে, এটা যদি পাস্ট ইনডেফিনিট হতো তাহলে আমিও এটা পাস্ট ইনডেফিনিটেই করতাম। তাহলে আমার ডিপেন্ডেন্ট ক্লজের টেন্স নির্ধারণ হচ্ছে কার উপর ভিত্তি করে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের টেন্সের উপর ভিত্তি করে। তাহলে এই সেন্টেন্সটা, এই যে মিস্টার রহমান ইজ এন অনেস্ট ম্যান, কীভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো তোমরা আশা করি ধরতে পেরেছ। এমন তোমরা হাজারো এক্সাম্পল পাবে, উইল গেট মিলিয়ন্স অফ এক্সাম্পলস লাইক দিস। এবং তোমরা যদি নাউন ক্লজটা শনাক্ত করতে পারো সহজভাবে, তাহলে কিন্তু খুব সহজেই এটা করতে পারবে। একটু ট্রিকি হতে পারে পরবর্তী এক্সাম্পলটা, তোমরা একটু খেয়াল করো। আমি একটা সিম্পল সেন্টেন্স লিখলাম যে a truthful person is respected by all. এই সেন্টেন্সটাকে আমাকে কি করতে হবে, কমপ্লেক্স করতে হবে। I have to convert this sentence into complex structure without changing its meaning, right? এখানে নাউন ফ্রেজটা আমি ধরলাম এটা, এবং এটা এখানে সাবজেক্ট। এর আগের সেন্টেন্সে নাউন ফ্রেজটা ছিল সবার শেষে, তো সেক্ষেত্রে তুমি কি করেছো, শেষে হেড নাউনের পরেই রিলেটিভ ক্লজটা যুক্ত করেছো এবং সেটা তোমার কাছে খুব ইজি হয়েছে। এখানেও তোমাকে কিন্তু রিলেটিভ ক্লজটা যুক্ত করতে হবে ঠিক এই জায়গায়, কারণ নাউন ফ্রেজটা এখানে শেষ হয়েছে এবং হেড নাউনটা হচ্ছে পারসন। তো তুমি যদি আবার এই যে এখানে যদি সেটা নিয়ে যাও রিলেটিভ ক্লজটা, তখন কিন্তু ওই যে অ্যান্টিসিডেন্টটা
অনেক ওই যে রিলেটিভ প্রোনাউনের যে অ্যান্টিসিডেন্ট সে অনেক বেশি দূরে হওয়ার কারণে সেন্টেন্সটা কিন্তু কী হয়ে যাবে, মানে মিনিংলেস হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য তোমাকে রিলেটিভ ক্লজটা প্লেস করতে হবে এই জায়গায়, অর্থাৎ যে নাউন হেড নাউনের সে পোস্ট মডিফায়ার তার পরেই করবো। হ্যাঁ, লজিক্যালি তো সেটাই হয়, তাই না? তাহলে সেন্টেন্সটা কী দাঁড়াবে দেখো, কমপ্লেক্সে যদি আমি করি, a person who is truthful is respected by all. এবার আসো কোথায় আমরা ভুলটা করি। প্রায় সময় স্টুডেন্টরা দেখা যায় এখানে তো আমি একটা ইজ দিয়েছি, পরের ইজটা দিতে ভুলে যায়, বা ভুল করায়। দেখো, তোমাকে বুঝতে হবে যে এটা একটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, এটা একটা আলাদা জিনিস, এটা জাস্ট একটা সাবজেক্ট। এখানে দ্বিতীয় সেন্টেন্সে অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে এটা পুরোটাই কিন্তু সাবজেক্ট। হ্যাঁ, সেই সাবজেক্টের ভেতরেই কিন্তু রিলেটিভ ক্লজটা চলে এসছে। হ্যাঁ, তাহলে আপনি সাবজেক্ট তো লিখলেন, তো সাবজেক্টের পরে মেইন ভার্ব দিতে হবে না? সেজন্য এই ইস এখানে দিয়েছেন বলে এখানে দিবেন না, বিষয়টা তা নয়। তো এখানে বিষয়টা কি, আমরা যদি অন্ধভাবে ওই যে রুল মুখস্থ করে এই বিষয়গুলো করি, তো সেক্ষেত্রে এখানে যে দুটো ইজই লিখতে হবে এবং দুই ইজের ফাংশন কি সেটা কিন্তু তোমাদের সহজে মনে থাকবে না। যদি তুমি অন্ধভাবে গতানুগতিকভাবে যে আমরা প্র্যাকটিসগুলো করে থাকি বা করেছি সেভাবে যদি করি, তাহলে কিন্তু এখানে ভুল করার সম্ভাবনা 99% ইন দিস সিচুয়েশন। ঠিক আছে, তোমাকে বুঝতে হবে যে আসলে এটা পুরোটাই সাবজেক্টের অংশে আমরা একটা ভার্ব এনেছি, এটা হচ্ছে রিলেটিভ ক্লজের ভার্ব। এটা পুরোটা সাবজেক্টের পরে আবার যে বাকি অংশটুকু আছে সেটা তোমাকে অ্যাড করতে হবে। আমি এবার সেন্টেন্সটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো যে এখানে দুটো ক্লজের একটা হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর a person is respected by all এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মজার ব্যাপার হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে বসেছে, তাই না? তো আমি তো তোমাদেরকে বলেইছি যে রিলেটিভ ক্লজটা সাবজেক্টের জায়গায় বসতেই পারে। তো সেক্ষেত্রে তোমাকে এমন মনে হবে যে ডিপেন্ডেন্ট ক্লজটা কোথায় চলে এসছে, তোমার সেন্টেন্সের মধ্যখানে চলে এসছে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে চলে এসেছে। এমনটি সাধারণত শুধুমাত্র রিলেটিভ ক্লজের ক্ষেত্রে হয়, অন্যান্য ক্ষেত্রে দেখবা যে ডিপেন্ডেন্ট ক্লজটা শেষে আছে বা শুরুতে আছে। হ্যাঁ, এরকম মাঝামাঝি চলে আসার যে টেন্ডেন্সি সেটা কিন্তু শুধুমাত্র রিলেটিভ ক্লজের ক্ষেত্রেই বা অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রেই তোমরা দেখতে পাবা। এটা হচ্ছে আগেই বলেছি যে এই হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে পারসন, রাইট? এই অ্যান্টিসিডেন্ট এর সাথেই রিলেটিভ ক্লজটা প্লেস করতে হবে, তাহলে যে সেন্টেন্সের যে আন্ডারস্ট্যান্ডেবিলিটি, কম্প্রিহেন্সিভনেস সেটা ইনটেক্ট থাকবে। দ্যাটস ওয়াই ইটস নেসেসারি টু প্লেস দ্য relative clause just after the head noun. ওকে, সো এটা ছিল আমাদের দ্বিতীয় এক্সাম্পল। আমি তো এখন তোমাকে এখানে দেখালাম, এর আগের সেন্টেন্সে দেখালাম অনেস্ট, পরবর্তী সেন্টেন্সে যেটা দেখালাম সেটা হচ্ছে ট্রুথফুল। দোনোটাই হচ্ছে জেনুইন অ্যাডজেক্টিভ, রাইট? সেটা মনে করো আমি বললাম যে একটা পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ বলো বা প্রেজেন্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ বলো, হ্যাঁ, সবগুলো দিয়ে কিন্তু এই নিয়মে কি করা যায়, সিম্পল থেকে কমপ্লেক্স করা যায়। আমি তোমাকে একটা একটা করে ধারাবাহিকভাবে বর্ণনা করছি। দেখো, আমি এখানে সর্বমোট 6টা এক্সাম্পল দিয়েছি। এই আগে তো 2টো আলোচনা করেছি, বাকি এখানে 4টা আছে। তোমরা সেগুলো একটু খেয়াল করো, এবং যাদের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং 4 ক্লিয়ার আছে তারা কিন্তু খুব সহজেই এটা ধরতে পারবে। আবারও বলছি, যাদের বেসিক আলোচনাগুলো ক্লিয়ার নেই
তাদের জন্য কিন্তু এটা সো টাফ। হ্যাঁ, তো আমার এই পড়াগুলো স্বাভাবিক যেভাবে রুলস পড়ে তোমরা যেভাবে যে স্বাভাবিকভাবে তোমরা যেভাবে পড়ে অভ্যস্ত সেভাবে নয়। আমি আমরা চেষ্টা করেছি যে টোটাল সেন্টেন্স অ্যানালিসিস করে সেটার অ্যাসেন্সটা বের করে আমরা সেটা অনুযায়ী আমি এই সেন্টেন্সটাকে ম্যানিপুলেট করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে অবশ্যই তোমার একটা স্ট্রং ফাউন্ডেশন দরকার, যেটা আমি যে কোনো ক্লাসে বলে থাকি, প্রত্যেকটা ক্লাসে বলে থাকি। আর এভাবে যদি তুমি একবার কষ্ট করে ইংরেজি শেখো তাহলে কিন্তু তোমার সারা জীবনের জন্য সেটা একটা সম্বল হবে। বছরের পর বছর তোমার আর প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না। সেটাই বলেছি যে দেখো একটু, এবং এভাবে যদি পড়ো তাহলে ডেফিনেটলি তুমি ওই যে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের মধ্যে যে প্রশ্নগুলো আসে, যে পরীক্ষাটা হয়, সেখানেও কিন্তু তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে। হ্যাঁ, দেখো, তা আশা করি তোমরা পারবে, ডেফিনেটলি পারবে। আমার তোমাদের ওপর কনফিডেন্স অবশ্যই আছে। দেখো, প্রথম সেন্টেন্সটা হচ্ছে উই শুড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। আমি এখানে কি করেছি, এই যে এই পলিউটেড ওয়াটার সেটাকে নিয়ে আমরা কাজ করব এখানে। তো এর আগে আমরা সেন্টেন্সটাকে একটু বুঝে নিই। উই হচ্ছে সাবজেক্ট, শুড নট ড্রিঙ্ক ভার্ব ফ্রেজ ধরতে পারো, নটটা হচ্ছে একটা অ্যাডভার্ব, শুড হচ্ছে মডেল অক্সিলারি, এবং ড্রিঙ্ক বেস ফর্ম অফ ভার্ব। আমরা জানি যে মডেলের পরে সবসময় আমরা ভার্বের বেস ফর্মটা বসাই। এবং পলিউটেড ওয়াটার এটা হচ্ছে ড্রিঙ্কের অবজেক্ট। উই শুডন্ট ড্রিঙ্ক হোয়াট, আমাদের কি পান করা উচিত নয়, পলিউটেড ওয়াটার। আমি তোমাদের বলেছি যে সাবজেক্টকে সহ সাথে নিয়ে আমি যদি মেইন অ্যাকশন ভার্বকে যদি আমি প্রশ্ন করি যে কি বা কাকে দ্বারা, তখন যার কাছ থেকে উত্তর পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে আমি এখানে অবজেক্ট পেলাম পলিউটেড ওয়াটার। এবং এটা দেখো যে পলিউটেড ওয়াটার এটা কিন্তু এটা একটা নাউন ফ্রেজ। এখানে পলিউটেড হচ্ছে একটা প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভ, এবং ওয়াটার এটা হচ্ছে তার হেড নাউন। ওকে, কেমন পানি, দূষিত পানি। ওকে, তাহলে এবার আসো এটা কোন ধরনের প্রি মডিফায়ার। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আমি যে তোমাদের প্রি মডিফায়ার পড়েছি সেখানে পলিউটেড বা পাস্ট পার্টিসিপল ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা যে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হতে পারে সেটা আমি তোমাদেরকে বলেছিলাম। এটা হচ্ছে সেই প্রকারের অ্যাডজেক্টিভ। এখন আমি সেটাকে কি করব, সেটাকে পুঁজি করে আমি একটা রিলেটিভ ক্লজ তৈরি করব। দেখো, আমি কমপ্লেক্স সেন্টেন্সে লিখলাম উই শুডন্ট ড্রিঙ্ক, এই অংশটার আমি কোনো পরিবর্তন করলাম না। এই ওয়াটারটাকে, পলিউটেড শব্দটাকে আমি নিয়ে গেলাম এখানে, ওয়াটার এখানে লিখলাম, এরপর আমি একটা রিলেটিভ প্রোনাউন যুক্ত করেছি, সেটা হচ্ছে হুইচ। কেন? কারণ ওয়াটার এটা হচ্ছে একটা তোমার থিং, বস্তুর ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করব, আর ব্যক্তির ক্ষেত্রে হু। আবার হু এবং হুইচের পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। ওকে, তাহলে ওয়াটার, এরপরে আমরা হুইচ একটা রিলেটিভ প্রোনাউন করলাম। এখানে আমাদের যেহেতু ভার্ব নেই তাহলে আমি একটা লিঙ্কিং ভার্ব বসালাম, এবং এই যে অ্যাডজেক্টিভটাকে এখানে প্লেস করলাম। কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে এটা কোন পার্ট অফ স্পিচ, যে পলিউটেড শব্দটা, তুমি ডেফিনেটলি বলবে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু কি নয়, এটা কিন্তু ভার্ব নয়। হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, উই শুডন্ট ড্রিঙ্ক ওয়াটার হুইচ ইজ পলিউটেড। ওকে, তাহলে আমি এখানে কি করলাম, নাউনের প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত একটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভকে আমি রিলেটিভ ক্লজে রূপান্তর করলাম, এবং সেটা কি ক্লজ হলো, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। নিশ্চয়ই এমন একটা ক্লজের গঠন তোমরা পড়েছ। ওকে, এরপরে আসো দ্বিতীয় এক্সাম্পল, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম
our national poet had to undergone হবে না, undergo severe hardship in his childhood owing to extreme poverty. দেখো অনেক বড় সেন্টেন্স, অনেক বড় সেন্টেন্স, এবং এটা একটা সিম্পল সেন্টেন্স। আসলে বড় হলে কমপ্লেক্স হবে, হ্যাঁ, বা কম্পাউন্ড হবে, বিষয়টা তা নয়। হ্যাঁ, এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা আমি তোমাদেরকে আমাদের প্রিভিয়াস যা বেসিক আলোচনায় আমরা দেখিয়েছি। এখানে কোনো ধরনের ডিপেন্ডেন্ট মার্কার নেই এবং কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নেই। সো এবং এটা কম্পাউন্ড মার্কারও নেই, এবং এখানে ডাবল কোনো ক্লজের অস্তিত্ব আমরা দেখছি না। এখানে শুধু একটা ফাইনাইট ভার্ব দেখছি, সেটা হচ্ছে হ্যাড টু আন্ডারগো। আচ্ছা, তো দেখো এখানে আমি কি করব, যে আমার এখানে সাবজেক্ট হচ্ছে কাজী নজরুল ইসলাম, আওয়ার ন্যাশনাল পোয়েট। এই বিষয়টা কি সেটা তোমাদের অবশ্যই ধারণা আছে, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, এটা হচ্ছে একটা প্রপার নাউন, আর আওয়ার ন্যাশনাল পোয়েট এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের পোস্ট মডিফায়ার অ্যাপোজিটিভ। দুই পাশে কমা দ্বারা ব্র্যাকেট করা আছে। আওয়ার ন্যাশনাল পোয়েট এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আমি বলেছিলাম যে একই ব্যক্তি, বস্তু বা স্থানের বা একই এন্টিটির হোয়াট এভার ইট ইজ, দুটো পরিচয় যদি আমরা এভাবে পাশাপাশি লিখি তখন দ্বিতীয়টাকে আমরা অ্যাপোজিটিভ বলি। হ্যাঁ, এবং অ্যাপোজিটিভ শব্দটা অ্যাপোজিশন থেকে এসছে, যেটার অর্থ হচ্ছে সহ অবস্থান। যিনি কাজী নজরুল ইসলাম তিনিই কিন্তু আমাদের ন্যাশনাল পোয়েট। সো দিস টু নাউন ফ্রেজেস ডিনোট দ্য সেম থিং, দ্যাটস ওয়াই এটাকে অ্যাপোজিটিভ বলে। ঠিক আছে, অ্যাপোজিটিভ নাউনের পোস্ট মডিফায়ার হিসাবে অ্যাপোজিটিভের ব্যবহার তোমাদেরকে চ্যাপ্টার 1-এ শেখানো হয়েছিল। হ্যাঁ, এখন আমি কি করব, এই অ্যাপোজিটিভটাকে কাজে লাগিয়ে একটা কি বানাবো, রিলেটিভ ক্লজ বানাবো। কিভাবে দেখো, যে কাজী নজরুল ইসলাম এটাকে ইনট্যাক্ট রেখে দিলাম। এরপর কাজী নজরুল ইসলাম ডেফিনেটলি ইজ এ পারসন, সেজন্য আমি হু আনলাম, একটা লিঙ্কিং ভার্ব আনলাম ইজ, আর কি করলাম, আওয়ার ন্যাশনাল পোয়েট বরাবর লিখে দিলাম। অর্থাৎ এক্স্যাক্টলি ওই যে অ্যাপোজিটিভ যেটা ছিল আমি সেটা এখানে প্লেস করলাম। তাহলে কিভাবে ক্লজ তৈরি করলাম, সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম রিলেটিভ প্রোনাউন। যেহেতু এখানে কোনো ভার্ব নেই, আমি একটা লিঙ্কিং ভার্ব আনলাম, আওয়ার ন্যাশনাল পোয়েট, অ্যাপোজিটিভটাকে লিখে দিলাম। একেবারেই সহজে এটা কমপ্লেক্স হয়ে গেল, এবং অবশিষ্ট যে অংশ আছে সেখানে আমাদের হাত দেওয়ার কোনোই দরকার নেই। এটা যা আছে তোমরা ঠিক সেভাবেই রেখে দিবে। আচ্ছা, আরেকটু বিষয়, যে আমি প্রথমে যে হ্যাড টু আন্ডারগন লিখেছিলাম, আবার গো লিখলাম কেন? হ্যাড টু হচ্ছে মডেল অক্সিলারি, মনে আছে কিনা তোমাদের আমি জানি না। তো মডেল অক্সিলারির পরে অবশ্যই বেস ফর্ম অফ ভার্ব বসবে। হ্যাঁ, তো সেজন্য আমি প্রথমে আন্ডারগন লিখেছিলাম, পরে আন্ডারগো করেছি। এনিওয়েজ, তাহলে আশা করি তোমরা 4 নম্বর এক্সাম্পলটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপর আসো 5 নম্বর এক্সাম্পল। সেখানে আমি কি বলছি দেখো খেয়াল করে, পিপল লিভিং ইন দ্য ভিলেজ এরিয়াস আর মোস্টলি পুয়ার। পিপল লিভিং ইন দ্য ভিলেজ এরিয়াস আর মোস্টলি পুয়ার। এই সেন্টেন্সটা একটু খেয়াল করো। এখানে পিপল লিভিং ইন দ্য ভিলেজ এরিয়াস এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর পুয়ার হচ্ছে কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং মোস্টলি হচ্ছে পুয়ারের প্রিমডিফায়ার, এবং এটা একটা অ্যাডভার্ব। ওকে, কার অ্যাডভার্ব? পুয়ারের অ্যাডভার্ব। দেখো এখানে আমি কি করছি, আমি তোমাদের পড়িয়েছিলাম নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ এবং পাস্ট পার্টিসিপাল ফ্রেজ ব্যবহৃত হয়। এখানে দেখো লিভিং ইন দ্য ভিলেজ এরিয়াস এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ মডিফাইং দ্য নাউন পিপল। কোন ধরনের মানুষের কথা আমি বলছি? যারা ভিলেজ এরিয়াতে বাস করে এমন মানুষদের কথা আমরা বলছি। তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ ব্যবহার হয়।
এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটাকে আমরা একটা ক্লসে রূপান্তর করলাম, কিছুই করি নাই, উই হ্যাভ ডান নাথিং, জাস্ট একটা রিলেটিভ প্রোনাউন এনেছি, এই লিভিংটাকে একটা ফাইনাইট ভার্ব করেছি, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটা একটা ইন্ডিভিজুয়াল ক্লজ হয়ে গেল। তাহলে কি হলো? পিপল হু লিভ ইন দ্য ভিলেজ এরিয়াস আর মোস্টলি পুয়ার। এখানে পিপল হচ্ছে হেড নাউন, আর হু লিভ ইন দ্য ভিলেজ এরিয়াস এটা হচ্ছে পিপলের পোস্ট মডিফায়ার। এখানে একটু পর্যন্ত সাবজেক্ট এবং সাবজেক্টের পরবর্তী অংশ আমরা লিখে দিয়েছি, আর কোনো সমস্যা হয়নি, সেন্টেন্সটা সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে গেছে। তাহলে আমি যখন প্রেজেন্ট পার্টিসিপল পেলাম তখন কিন্তু রিলেটিভ প্রোনাউনের পরে আমি কিন্তু লিঙ্কিং ভার্ব দেই নাই। দেখো এখানে পলিউটেডের ক্ষেত্রে আমরা লিঙ্কিং ভার্ব ব্যবহার করেছি, অ্যাপোজিটিভের ক্ষেত্রে আমরা লিঙ্কিং ভার্ব ব্যবহার করেছি রিলেটিভ প্রোনাউনের পরে, কিন্তু এখানে আমাকে রিলেটিভ লিঙ্কিং ভার্ব ব্যবহার করতে হয়নি, কারণ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে আমি কিন্তু একটা ভার্ব পেয়ে গেছি যে মূলত ভার্ব, কিন্তু এখানে সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আমি তাকে কি করলাম? ভার্ব বানালাম এবং তাকে দিয়ে একটা ক্লজ তৈরি করলাম, যেটা আলটিমেটলি একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে। ওকে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজকে আমি আচ্ছা আরেকটা বিষয় তোমাদেরকে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে আমি এখানে লিভ লিখেছি, রাইট? ওকে, এটা যদি মেইন ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যদি টেন্স হতো পাস্ট, তাহলে কিন্তু আমি এখানে লিভ লিখতাম না, আমি কি লিখতাম? লিভড লিখতাম। ঠিক আছে, আগেই বলেছি যে রিলেটিভ ক্লজের টেন্সটা নির্ধারিত হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজের টেন্সের উপর ভিত্তি করে বা প্রিন্সিপাল ক্লজের উপর ভিত্তি করে। ঠিক আছে, এরপর 6 নম্বর সেন্টেন্সে আসো। Come to the sentence number 6. Ponds used for fish cultivation are polluted. এখানে দেখো এই সেন্টেন্সের স্ট্রাকচারটা তোমাকে বুঝতে হবে। Ponds used for fish cultivation, এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর polluted হচ্ছে ফার্স্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। যে কোনো একটা সেন্টেন্সকে, যে কোনো একটা তোমার যে কোনো ফ্রেন্ডকে তুমি জিজ্ঞেস করো যে এটা কোন টেন্স, মোস্ট প্রবাবলি সে বলবে এটা প্রেজেন্ট, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, কিন্তু সে হয়তো বলবে যে পাস্ট ইনডেফিনিট। কেন সেটা বলি, যে পন্ডস সাবজেক্ট, এরপরে ভার্ব এসেছে ইউজড। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ভেরি লজিক্যালি পন্ড সাবজেক্টের পরে এটাকে মনে হতে পারে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট সে বলবেই। ঠিক আছে, কিন্তু এটাকে পাস্ট ইনডিফিনিট বলা যাবে না, তার কারণ হচ্ছে আর। কেন আর? দেখো এখানে আমি অ্যাজ এ হোল 3টা ভার্ব পেয়েছি, যাদেরকে দেখতে ভার্বের মতো লাগছে। এটা একটু আলোচনাটা একটু ভিন্ন ট্র্যাকে চলে যাচ্ছে। একটা হচ্ছে ইউজড, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে পলিউটেড। ওকে, আচ্ছা, আমি যদি এই সেন্টেন্সটাকে পাস্ট ইনডিফিনিট হিসেবে ধরি, তাহলে আমার ফাইনাইট ভার্ব হলো কোনটা? ইউজড। আবার আর হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব। কেন? আর দিয়ে কখনো ফিউচার টেন্স বোঝাবে না, কখনো পাস্ট টেন্স বোঝাবে না, আর দিয়ে প্রেজেন্ট টেন্স হবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট ইনডিফিনিট হোক। তাহলে আর একটা ফাইনাইট ভার্ব। ইউজড যদি তোমার কথা অনুযায়ী পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী ইউজড যদি একটা ফাইনাইট ভার্ব হয়, এখানে আমি মিনিমাম দুটো ফাইনাইট ভার্ব দেখছি। কিন্তু তুমি দেখো পুরো সেন্টেন্সটাকে বিবেচনা করে দেখো যে দুটো ফাইনাইট ভার্ব হওয়ার জন্য সেন্টেন্সটাকে হয় কম্পাউন্ড সেন্টেন্স হতে হবে, না হয় কমপ্লেক্স সেন্টেন্স হতে হবে। এখন এখানে না আছে কোনো কমপ্লেক্স মার্কার বা ডিপেন্ডেন্ট মার্কার, না আছে কোনো কম্পাউন্ড মার্কার, তাহলে দুটো ফাইনাইট ভার্ব হওয়ার তো কোনো যৌক্তিকতা নাই। ঠিক আছে, এখন এই দুটোর মধ্যে তুমি কম্পেয়ার করো বা কনসিডার করো, আর চোখ বন্ধ করে ফাইনাইট ভার্ব। কিন্তু ইউজটা পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু ইউজড, তাহলে অ্যাকচুয়ালি এই ইউজটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবার আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে দিই যে পন্ডস
আমি যখন বলছি পন্ডস তাহলে পৃথিবীর সব পন্ডসকে বোঝাচ্ছে, কিন্তু সব পন্ডসকে না বুঝিয়ে আমি কি করলাম, ইউজড ফর ফিশ কাল্টিভেশনটা এনে পন্ডসটাকে স্পেসিফিক করে দিলাম যে আই এম নট talking about all the ponds of the world, rather I'm just mentioning the ponds in which fish is cultivated. হ্যাঁ, সেই পয়েন্টগুলোকে আমি মিন করেছি, সেইটা স্পেসিফিক যে করলাম সেই কাজটা আমি করেছি ইউজড ফর ফিশ কাল্টিভেশন এই অংশটা দিয়ে, রাইট? হ্যাঁ, এবং এটার গঠনটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল অ্যাডভার্ব, আর ফর ফিশ কাল্টিভেশন এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। তো আমি তোমাকে পাস্ট পার্টিসিপল ফ্রেজ বা পার্টিসিপল ফ্রেজের গঠনে পড়েছিলাম যে একটা পার্টিসিপল থাকবে, সাথে একটা পার্টিসিপল অবজেক্ট থাকবে, সাথে একটা অ্যাডভার্বিয়াল থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে আমি দেখো পার্টিসিপল প্লাস পার্টিসিপল অবজেক্ট প্লাস পার্টিসিপল অ্যাডভার্বিয়াল, ওকে, এই দুটোটা ব্রেকেটে থাকবে। হ্যাঁ, অর্থাৎ পার্টিসিপলের সাথে একটা পার্টিসিপল অ্যাডভার্বিয়াল যুক্ত হবে, অথবা পার্টিসিপলের সাথে একটা পার্টিসিপল অবজেক্ট যুক্ত হবে, অথবা পার্টিসিপলের সাথে দুটোটাই যুক্ত হবে। ঠিক আছে, শুধু পার্টিসিপল হলে সেটা কিন্তু পার্টিসিপল ফ্রেজ হবে না, সেটা পার্টিসিপলই হবে। ঠিক আছে, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজের গঠন। বুঝতে পেরেছেন? ওকে, এই পার্টিসিপল কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট দুই ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী ইউজড ফর ফিশ কাল্টিভেশন, হ্যাঁ, কেন ব্যবহৃত হয়? ফর ফিশ কাল্টিভেশন, এই ইউজডের পারপাস সার্ভ করছে ফর ফিশ কাল্টিভেশন, এই অংশটা এসে পন্ডস সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। তাহলে এটার গঠন সব দিকে খাপে খাপে মিলে যাচ্ছে। পন্ডস হচ্ছে হেড নাউন, তার পোস্ট মডিফায়ার হচ্ছে কি ইউজড ফর ফিশ কাল্টিভেশন, তাহলে এটা হচ্ছে আমি পেলাম সাবজেক্ট। এখন তাহলে এই যে পাস্ট পার্টিসিপল ফ্রেজ একটা পোস্ট মডিফায়ার হিসাবে পেয়েছি, তাকে যদি আমি কি করি, আর তাকে যদি আমি ক্লসে রূপান্তর করি, তাহলে তো আমার সেন্টেন্সটা সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সেই কাজটাই করলাম। পন্ডস হুইচ আর একটা ডেফিনেটলি একটা রিলেটিভ প্রোনাউন আনলাম, আর ইউজড ফর ফিশ কাল্টিভেশন, এই অংশটা লিখে দিলাম, তখন সেটা কি হয়ে গেল, একটা ক্লজ হয়ে গেল। এখানেই হচ্ছে আসল টুইস্ট, যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের ব্যবহারের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে। আমি তোমাদের নিশ্চয়ই মনে আছে, আশা করি তোমাদের মনে আছে, আমি তোমাদের বলেছিলাম যে নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে পার্টিসিপল দুই ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল রত অর্থ দিবে এবং পাস্ট পার্টিসিপল কৃত বা ঋত অর্থ দিবে। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাক্টিভ সেন্স দিবে এবং পাস্ট পার্টিসিপল প্যাসিভ সেন্স দিবে। বিষয়টা কেমন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো যে পিপল লিভিং ইন দ্য ভিলেজ, আচ্ছা, লিভিংয়ের যে কাজটা, বসবাসের যে কাজটা, সেটা কারা করে? পিপলরা করে, পিপলরাই তো বস করে, তাই না? আচ্ছা, পন্ডস এখানে ইউজড। আচ্ছা, পুকুর যে ইউজ করার যে কাজটা, সেটা কি পন্ডে করে নাকি পন্ডকে ইউজ করা হয়? তাই না? তাহলে আসলে পন্ডসকে ইউজ করা হয়, তাহলে ইউজড এখানে প্যাসিভ সেন্স দিচ্ছে। তা আমি যখন এই যে রিলেটিভ ক্লজটা ডেভেলপ করছি, তখন আমি কি করেছি দেখো, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে প্যাসিভ স্ট্রাকচারে লিখেছি। তাহলে সেখান থেকে আমি কি বুঝলাম, যে নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত যে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তাকে যদি আমি রিলেটিভ ক্লজে রূপান্তর করে থাকি, সেক্ষেত্রে আমাকে কোন স্ট্রাকচার ফলো করতে হবে? সেক্ষেত্রে আমাকে প্যাসিভ স্ট্রাকচার ফলো করতে হবে। সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, বা প্রেজেন্ট ইনডিফিনিট হোক, পাস্ট ইনডিফিনিট হোক, বা পাস্ট পারফেক্ট হোক, আমি কোন স্ট্রাকচার ফলো করব? প্যাসিভ স্ট্রাকচার ফলো করব। আর প্রেজেন্ট পার্টিসিপল এর ক্ষেত্রে আমি অ্যাক্টিভ স্ট্রাকচার ফলো করব। ঠিক আছে স্যার, এটা আপনাকে মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা ভালো করতে পারবে ইনশাআল্লাহ।
আজকের ক্লাসটা একটু লেন্দি হয়ে গেছে বোধহয়। নেক্সট ক্লাসগুলো আমি আরেকটু শর্ট করার চেষ্টা করব। আর আমি তোমাদের বলবো যে এই ভিডিওটা একবার দুইবার দেখো, দেখার পরে আমি এই রিলেটেড এখানে যা পড়িয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি কি করব, কিছু এক্সারসাইজ দিব, সেগুলো তোমরা করবা, করে আমাকে আগামীকাল অবশ্যই রিপোর্ট করবা যে তোমাদের এক্সারসাইজগুলো কেমন হয়েছে। তখনই আমি বুঝতে পারবো যে তোমরা কতটুকু বুঝেছ এবং বুঝোনি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থাকবে। এবং একটু পরেই আমি কিন্তু তোমাদের এক্সারসাইজগুলো দিচ্ছি। আরেকটা কথা দেখো যে আমার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বেসিকের সাথে রিলেটেড। যারা বেসিকটা পড়েনি তাদের জন্য এই ক্লাস না, এই ক্লাসটা তাদের জন্য নয়। এই ক্লাসটা যারা ইংরেজিতে সারা বছর ইংরেজি 10-12 বছর ইংরেজি পড়ার পরেও যাদের আবার নতুন করে ইংরেজি প্রাইভেট পড়তে হয় বা কোনো প্রশ্ন আনসার করতে পারে না, এই ক্লাসটা তাদের জন্য না। এই ক্লাসটা হচ্ছে যারা আমার বেসিক ক্লাসগুলো করেছে, বাসায় পড়াশোনা করেছে এবং সেগুলোকে অ্যাপ্লাই করেছে, নিয়মিত রিভাইজ করেছে, এই ক্লাসটা শুধু তাদের জন্য। আমি বারবার বলছি যে বেসিকের যদি নলেজ না থাকে তাহলে তুমি এখনই এই ক্লাস তুমি বন্ধ করে দাও, এটা কিন্তু তোমার কোনো কাজেই আসবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং পড়াশোনা যদি করি আমি সিরিয়াসলি করব, আর যদি না করি তাহলে একেবারেই করব না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা সিরিয়াস স্টুডেন্টদের জন্যই কিন্তু আমার এই লেকচারটা। সবাই ভালো থাকবে। আর আমি একটু পরেই যে এক্সারসাইজগুলো দিচ্ছি সেগুলো করে আমাকে আগামী ক্লাসের মধ্যেই কিন্তু আগামী ক্লাস তোমাদের আমি যতটা বাজে আপলোড দিব, হ্যাঁ, তার আগেই তোমরা হোমওয়ার্কের কাজগুলো আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবে, আমি চেক করে সেই অনুযায়ী আমি তোমাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।